বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ জাতীয় সংসদে 2026-2027 অর্থ বছরের জাতীয় বাজেট সংসদে উত্থাপন করবেন এবং এই বাজেট নিয়ে সংসদ সদস্যরা আলোচনার খুব বেশি সময় পাবেন না, কেননা বাজেটটি 30শে জুনের মধ্যে জাতীয় সংসদে অনুমোদিত হতে হবে। এর বাইরেও বাজেট সম্পর্কে একটা ধারণা সাধারণভাবে সবাই পেয়েছেন এবং এটি নিয়ে গত কয়েকদিন ধরে অর্থনীতিবিদরা, ব্যবসায়ী নেতৃবৃন্দ তারা কথাবার্তা বলছেন। বাজেট এবং বাজেটের সঙ্গে যেহেতু অর্থনীতির নানা দিক, ব্যবসা বাণিজ্যের নানা দিক সম্পর্কিত, সেগুলো নিয়ে আমরা কথা বলবো এবং বাজেটের আকার নিয়ে অনেক কথা হয়। কেউ উচ্চাভিলাষী বলেন, কেউ এটা আগে তো আমরা শুনতাম গরিব মারার বাজেট, আগে থেকেই ব্যানার ট্যানার রেডি থাকতো রাজনৈতিক দলগুলো, নানাভাবে নানানজন এটাকে আখ্যায়িত করেন। কিন্তু বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে বাজেটের বাস্তবায়ন, যেটা উপস্থাপন করা হয় শেষ পর্যন্ত সেটা বাস্তবায়নের সংকটেই বড় সংকট হিসেবে দেখা যায়। আমি আর কথা না বাড়াই, এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং তিনি আমার বায়ে বসা আমার ডানে রয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। তো ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছ থেকে একটু শুরুতে শুনতে চাই, কি ইতিমধ্যে একটা ধারণা পাওয়া গেছে কেমন বাজেট হতে যাচ্ছে, কিন্তু যে ধারণাটা পেয়েছেন তার সূত্র ধরে আপনার প্রতিক্রিয়া কি, কেমন বাজেট পেতে যাচ্ছে বাংলাদেশ আগামী অর্থ বছরের? কিছু ফিগার তো ইতিমধ্যেই পত্রপত্রিকা মারফত আমরা এসছি এবং এর ভিতরে এডিপিও পাশ হয়েছে, খসড়া এডিপি যেটি পাশ হয়েছে মন্ত্রী পরিষদের মিটিংয়ে। সেখান থেকে যেটা পাওয়া গিয়েছে যে 9 লক্ষ কোটি টাকার একটি বাজেট হতে যাচ্ছে, যেখানে প্রায় 3 লক্ষ কোটি টাকার এডিপি সরকার নিতে যাচ্ছেন। যে বাজেটটি এই আগের অর্থ বছরে সেটা হলো 7,20,000 কোটি টাকার একটি বাজেট ছিল। তো প্রশ্ন হচ্ছে যে একবারে আরও প্রায় 2,80,000 কোটি টাকা, প্রায় 3 লক্ষ কোটি টাকার নতুন বাড়তি একটি বাজেটকে এর সঙ্গে যুক্ত করা, সেটা করবার মতো বা এই সময় এই ধরনের একটা বড় বাজেট এবার মতো পরিস্থিতি রয়েছে কিনা আমি নিজেও আসলে চিন্তা করেছি। তাই নিজে চিন্তা করে আমার কাছে যেটি মনে হয়েছে, দেখুন, একটি নতুন রাজনৈতিক সরকার আসলে স্বাভাবিকভাবেই সেই রাজনৈতিক দলটিরও আসলে জনগণের কাছে কিছু দেবার প্রত্যাশা থাকে এবং সে অনুযায়ী সেই ধরনের প্রতিশ্রুতিগুলো যেগুলো তিনি নির্বাচনের ইশতেহারে বলেন, সেগুলোর আলোকে বাজেটে তার একটা প্রতিফলন রাখতে চান। তো এই সরকারও আমার কাছে মনে হয়েছে যে সেই দিকটিকে মাথায় রেখে হয়তো বাজেটটি সাজাতে চেয়েছেন এবং শুরুতে না বললেও পরে হয়তো বৃহৎ আকারের একটা দুটো প্রকল্প নেওয়া হয়েছে, মেগা প্রকল্প, কিন্তু বাকি যে সমস্ত খরচগুলো আমরা দেখতে পাচ্ছি, বড় বড় যে সমস্ত নামগুলো আসছে, এর একটা বড় অংশই হলো সরকারি নির্বাচনী ইশতেহারের সাথে সম্পর্কিত। সুতরাং সেই দিক থেকে আপাতভাবে যেটা মনে হয় যে হ্যাঁ, এরকম একটা বাজেট হয়তো প্রত্যাশিত, নতুন একটি রাজনৈতিক সরকার দীর্ঘদিন পরে জনগণের কাছে এসছেন। এবং আরও একটা যেটা রয়েছে আমার কাছে মনে হয়েছে যে সেটা হলো যে একটু জনসম্পৃক্তির জায়গাটিকে তারা গুরুত্ব দিতে চাচ্ছেন, বিভিন্নভাবে যাতে জনগণের সঙ্গে তাদের অ্যাটাচমেন্টটাকে বাড়ানো যায়, সেই ধরনের প্রকল্প বা সে ধরনের ব্যয়গুলোকে তারা গুরুত্বের সাথে নিচ্ছেন, সেই ধরনের জিনিসগুলো নিয়ে এসছেন। প্রশ্নটি অন্য জায়গায়। প্রশ্নটি হলো যে এত বড় যে বাজেটটি নেওয়া হয়েছে, আকার যদি ধরেও নিই যে এটি একটি মোটামুটি একটি গ্রহণযোগ্য আকার, কিন্তু এটার জন্য যে রাজস্ব দরকার, সেই রাজস্ব পুরোটা কি অর্জন করার মতো অর্থনীতির ক্যাপাসিটি রয়েছে কিনা। কারণ যে অর্থ বছরটি শেষ হতে যাচ্ছে, সেই অর্থ বছরে এখন পর্যন্তই 1,20,000 কোটি টাকার মতো তার ঘাটতি রয়েছে রাজস্ব লক্ষ্যমাত্রার, প্রায় 3,40,000 কোটি টাকার যে লক্ষ্যমাত্রা তার বিপরীতে। সুতরাং সেদিক থেকে যদিও এখনও আরও 1 মাস 2 মাসের ডেটা বাকি, কিন্তু সেখানে এখন 6 লক্ষ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে। আমাকে যদি বলেন যে হ্যাঁ, 6 লক্ষ কোটি টাকা রাজস্ব আদায়ের মতো অর্থনীতি কিনা এটি, 6 লক্ষ কোটি টাকা কেন, তার থেকে আরও বেশি রাজস্বের অর্থনীতি এটি, কিন্তু আদায় করতে পারবে কিনা এনবিআর বা সক্ষমতা তার আছে কিনা সেটি নিয়ে প্রশ্ন আছে। কিন্তু কেননা আমরা এই কথাটি এই কারণেই বলছি যে আমরা নিজেরা 2021 সালের তথ্যউপাত্ত বিশ্লেষণ করে আমরা বলেছিলাম যে ওই অর্থ বছরেই যা রাজস্ব আদায় হয়েছে তার বিপরীতে আরও প্রায় 2,20,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করা যায়। সেটা কোনভাবে? সেটা হচ্ছে যে যারা কর জালের বাইরে রয়েছে, যারা কর এড়িয়ে যাচ্ছে বা কর ফাঁকি হচ্ছে, সেগুলোকে যদি করের আওতায় নিয়ে আসা যায় তাহলে কিন্তু রাজস্ব আদায় বৃদ্ধি করার যথেষ্ট সুযোগ রয়েছে এবং সেটা আমাদের জন্য দরকারও। এবার সম্ভবত সরকার সেই দিকে কিছুটা নজর দেবার ইঙ্গিত দিচ্ছে যে সরকার করজালের বাইরে যারা রয়েছেন তাদেরকে করজালে আনতে চান। সেটা নিয়ে বিভিন্ন রকমের নানামুখী প্রশ্ন রয়েছে যে যারা কিনা 3 হুইলার রিক্সার মালিক
তাদের উপরে 5,000 টাকার একটা কর আরোপ করা এটা যৌক্তিক কিনা, অথবা ধরা হচ্ছে যে যারা কিনা মোটরসাইকেল, যারা হায়ার সিসির যে সমস্ত মোটরসাইকেল সেগুলোর উপরে কর আরোপ করা, কিন্তু লোয়ার সিসিগুলোকেও সেখানে যুক্ত করা হবে কিনা, এই ধরনের প্রশ্ন আছে। কিন্তু এইভাবে সরকার করজালটিকে বাড়াতে চাচ্ছেন, সম্ভবত ডিজিটালাইজেশনের করে দিচ্ছেন, কম্পালসারি করছেন সমস্ত ধরনের কর্পোরেট ইগুলোকে, পেমেন্টকে, এগুলোকে বাধ্যতামূলক করছেন। ফলে সরকারের একটা চেষ্টা রয়েছে এই দিকে। কিন্তু আবার শোনা যাচ্ছে যে প্রচুর কর ছাড়ের কথাও শোনা যাচ্ছে। আবার স্বাভাবিকভাবে যেটা জানেন যে কালো টাকা সাদা করার মতো সুযোগগুলো যেগুলো থাকে, এটা এখন পর্যন্ত চলছে যে না, তারা যাবেন না। কিন্তু আমি এখনো নিশ্চিত না যে শেষ পর্যন্ত চাপটুকু রেখে বেরিয়ে এসে তারা সেটা করতে পারবেন কিনা। মোট কথা এই জায়গায় দেখবার বিষয় হলো যে কর আদায় করতে পারছেন কিনা, সেটি একটি বড় দিক। আরেকটি যেটি আমাদের কাছে মনে হয় যে একটা বড় ঘাটতি থাকবে, এবং সেই ঘাটতি আদায়ের জন্য তাকে ঋণ করতে হবে। এই মুহূর্তে আসলে বৈদেশিক উৎস থেকে বাংলাদেশের ঋণ প্রাপ্তিটা ক্রমশ কস্টলি হচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের ক্রেডিট রেটিং ভালো না। জানেন যে অনেক আমাদের ডবল বি মাইনাস বা ডবল প্লাস মনে হয়েছে, ক্রেডিট রেটিং কমে গেছে। আগে আমরা মনে হয় AA- ছিলাম, সেখানে বিতে নেমে এসেছি। তো সেই কারণে এখন কস্টলি হয়ে যাচ্ছে আমাদের, এবং ঋণ দেওয়ার ক্ষেত্রেও অনেকে বৈদেশিক যারা দাতা সংস্থা তারাও কিছুটা সতর্ক। সুতরাং সেদিক থেকে সরকার তখন কি করবে, ঘাটতি অর্থায়নের জন্য ব্যাংক থেকে বেশি ঋণ নেবার চেষ্টা করবেন, এবং নেবেন। এই অর্থ বছরে প্রচুর নিয়েছেন, 1,68,000 কোটি টাকা সম্ভবত ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ হয়েছে, যেটা আগের অর্থ বছরের থেকে বেশি। আমার ধারণা আগামী অর্থ বছরে এটা আরও বাড়বে। এই অর্থ বছরই ব্যবসায়ীরা কিন্তু ঋণ পাননি ব্যাংক থেকে, এবং ব্যাংকের নিজেরও তো দুর্বলতা আছেই। কিন্তু আগামী অর্থ বছরে সরকার যদি আরও ঋণ নেন, এবং সেক্ষেত্রে যদি বেসরকারি খাত যদি ঋণ না পান, সেটা কিন্তু মোটেই ভালো হবে না। কেননা সরকার তার কার্যক্রম দিয়ে জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করতে পারে, কিন্তু আলটিমেটলি সরকারের জনপ্রিয়তা কিন্তু সরকারের হাতে না, এটা কিন্তু বেসরকারি খাতের হাতে। এবং সেটা আসবে যদি বেসরকারি খাত যদি গ্রো করতে পারে, ঋণ নিতে পারে, এবং সেখানে যদি কর্মসংস্থান নিশ্চিত করতে পারে। আমার কাছে এই সরকারের জন্য সবচেয়ে বড় টেস্ট কেস মনে হয় সরকার কি কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে আগামী বাজেটে বা বেসরকারি খাতের জন্য যথেষ্ট মাত্রায় সুযোগ রাখতে পারবে। তাদের তো একটা অঙ্গীকার আছে 1,86,000 কর্মসংস্থান তৈরি করবেন, কিভাবে করবেন সেটা অবশ্য দেখবার বিষয়। আমরা মিস্টার শওকত আজিজ রাসেল, যে ধারণা পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে আমরা ইতিমধ্যেই বিভিন্ন প্রোগ্রাম থেকে আপনার বক্তব্য শুনেছি, আপনার প্রতিক্রিয়া, বাট সামগ্রিকভাবে আজকে যেহেতু বাজেট আনুষ্ঠানিকভাবে আমরা এখনো জানি না যে আসলে আশেপাশে কি আছে সব মিলিয়ে, সো ব্যবসায়ী এবং সাধারণ মানুষ কি আশা করে, কি বার্তা আশা করে বাজেট থেকে? স্বাভাবিক কারণেই এবার মানুষ বলতে আমি দুইটা ক্যাটাগরি করি। যেমন আমরা যারা ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প ব্যবসায়ী আছি, আমরা কিন্তু মানে উদ্গ্রীব পেতে বসে আছি যে বাজেটে বোধহয় কিছু একটা হবে, কোনো একটা ম্যাজিক বোধহয় আশা করছি। আর অন্যথায় সাধারণ জনগণ, ওরা কিন্তু বাজেট কিন্তু ভালো করে বোঝে না, বা বাজেট নিয়ে তারা তৎপর না। তারা চিন্তা করছে তাদের চুলায় আগুন জ্বলবে কিনা, সেটার সংখ্যাটাই একটু বেশি। সেক্ষেত্রে বাজেটে এই সরকারকে অনেক কেয়ারফুল হতে হবে, কারণ কি তারা অনেকদিন পরে একটা ভঙ্গুর ইকোনমি নিয়ে এগুচ্ছে। আর বাজেটে তাদের কাছে উদ্বৃত্ত টাকা নেই, মাজেম ভাই অলরেডি এয়ার করেছেন। এই বাজেটে যে 9.5 লক্ষ কোটি, তার মধ্যে 33%ই হচ্ছে আপনার ইন্টারেস্ট লোড। তো আপনার যদি এত বড় ইন্টারেস্ট লোড থাকে, তো সেখানেই তো আপনার টাকাটা ডিপ্লিট হয়ে যাচ্ছে, এটা কোনো বরকত আপনি পাচ্ছেন না, ওটা দিয়ে কোনো প্রোডাকশন হচ্ছে না, ওটা দিয়ে কোনো আয় হচ্ছে না, ওটা দিয়ে ভ্যাট ট্যাক্সও আসতেছে না, এটা আপনি পিওর দেয় না। আর প্রতি বছর গোয়িং ফরওয়ার্ড এটা কিন্তু বাড়বে, কারণ আপনি যে প্রজেক্টগুলো করেছেন, 100 টাকার জিনিস 500 টাকা খরচ করেছেন, তো ওটা দায় ভার তো আগামী দিনের যে সরকারই আসুক তাদের কাছেই পড়বে। এখন ওই টাকার জোগানো একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। টাকার মান ধরে রাখা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ উই লস্ট 45% অফ দি টাকা ভ্যালু। যেখানে আমাদের অনেক টাকা ডিপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু ব্যবসায়ীরা ব্যবসা করতে পারিনি, ব্যাংকের কাছে গিয়েও টাকা পাইনি। আমার যদি এখন ফ্যাক্টরিতে লাগে 100 টাকা, সে টাকার মান হয়ে গেছে 65 টাকা। তো আমি 100 টাকাই লাগবে আমার ইঞ্জিন ঘুরাইতে, কিন্তু আমি তো 65 টাকা দিয়ে আপনি আমাকে চালাইতে বলছেন। তার মধ্যে সময় মতো বিদ্যুৎ পাইনি, সময় মতো অর্থায়ন হয়নি। তো এই সব কিছু তো আমার মেশিন এফিসিয়েন্সি বা প্রোডাকশন এফিসিয়েন্সিকে কমিয়ে রেখেছে। প্রতিযোগিতামূলক বাজারে তো আমি ফাইট করতে পারিনি, কোভিড পার করেছি, আন্দোলন পার করেছি,
ব্যাংকিং একটা অরাজকতা, এখনও সেটা রিপেয়ার হয় নাই। আপনি যদি বলেন এই বাজেটের পরে এসে যে ফাইন্যান্সিয়াল সেক্টরটা আছে সেটাও আমি মনে করি একটা অরাজকতার মধ্যে আছে। দের ইজ নো ডিসিপ্লিন অ্যাজ ইয়েট। আগে যেভাবে চলছিল অনেকটা সেরকমই চলছে। তবে একটা ঘোষণা পেয়েছি, আপনার বোধহয় বন্ধ মিল চালু করবে। এখন বন্ধ মিল চালু করার ক্রাইটেরিয়াটা আমরা জানতে চাচ্ছি বারবার, একাধিকবার। কারণ বন্ধ মিল বলতে আপনি কি বলেন, যে মিষ্টির দোকানের কোনো গ্রাহক নাই, ওই এলাকায় কোনো গ্রাহক নাই, সেখানে তো আপনি ফাইন্যান্স করে টাকা ফেরত পাবেন না। আপনাকে ফাইন্যান্স করতে হবে যেখানে গ্যাপ আছে। একটা ব্যাংক যখন কোনো ক্লায়েন্টকে টাকা দেয়, সে কিন্তু তার অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে মার্কেট গ্যাপ। আপনি যে পণ্যটা তৈরি করবেন সেই গ্যাপটা কি আছে কি না। তো আপনি যখন 26,000 কোটি টাকার সুতা ইম্পোর্ট করেছেন ভারত থেকে, ক্লিয়ারলি বোঝা যায় এখানে একটা গ্যাপ আছে। কারণ আমার এখানে স্ট্যাবলিশমেন্ট আছে, গ্যাস কানেকশন আছে, ইন্ডাস্ট্রি আছে, ক্রমশ এটা বন্ধ হচ্ছে। সরকারকে ভীষণ ভাবে ভাবতে হবে কেন 26,000 কোটি টাকা ইম্পোর্ট হলো। এটা অনেক ভাববার বিষয়, অনেক টেনশন হওয়ার বিষয়। কিন্তু আমার সরকার মনে হচ্ছে যেন টেনশন বলতে কিছু নাই আর কি। তো যাই হোক, ব্যবসাগুলো বন্ধ হচ্ছে। এই ধরনের সেক্টরগুলো খুঁজে খুঁজে যদি সরকার বের করে এনে ওগুলাকে টার্গেট করে অর্থায়নের সাথে সাথে পলিসি রিফর্ম করে, আপনি খালি এতগুলো টাকা বাসায় গিয়ে দিয়ে আসলেন, তার কিন্তু ব্যবসা ঘুরে দাঁড়াবেন। আপনাকে পলিসি সাপোর্টও দিতে হবে। এখন একটা ঘোষণা এসছে 200 কোটি টাকা করে দেওয়া হবে ইন্ডাস্ট্রিকে বা কোনো একটা কোম্পানিকে। এখানেও কিন্তু আমি মনে করি বৈষম্য আছে। একটা কোম্পানি হয়তো তার সাইজ হইতে পারে 10 লাইনের একটা গার্মেন্টস ফ্যাক্টরি। ও যদি 200 কোটি টাকা এন্টাইল করে, যার 100 লাইনের, সে কি দোষ করলো? তো আপনাকে এটাকে মেজার একটা পলিসি আনতে হবে যে হ্যাঁ, এই মেজারমেন্টে এই ডেট ইকুইটি রেশিওতে তুমি এত টাকা পাইতে এবং পারো। এটাও তো দেখতে হবে যে রুগ্ন শিল্প বা বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরিটা কেন বন্ধ হলো সেটাও তো আইডেন্টিফাই করতে হবে। অ্যাবসলুটলি আপনার এই কারণগুলো খতিয়ে দেখা উচিত। এবং গোয়িং ফরওয়ার্ড, আগামীতে যে বন্ধ হচ্ছে না তা না। পত্রিকাতে দেখলাম আপনার হামিম গ্রুপের চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন উনি 10,000 কর্মচারী বিদায় করবেন। এবং আমার 5টা ফ্যাক্টরি আমি বিদায় করে ফেলেছি, আমি হয়তো পত্রিকায় ঘোষণা দেইনি। তো এরকম আমার মতো আমাদের স্পিনিং মিল বন্ধ হয়ে গেছে প্রায় 300-র মতো। তো এক একটা স্পিনিং মিলে 1000-এর অধিক কিন্তু কর্মচারী। তো এরা যাবে কোথায়? এরা কোথায়? অল্টারনেটিভ সোর্স অফ জব ওদের কাছে নেই। তো ওরা যদি আপনি একটা লোকরে বলতে পারেন যে হ্যাঁ, তুমি অসৎ কাজ করো না, তুমি ঘুষ খেও না, তুমি ফুটপাতে বসে ব্যবসা করো না, তুমি মাদক বিক্রি করো না, তো সেই লোকটাকে যদি আপনাকে ঘুরে দাঁড়ায় বলে ঠিক আছে গিভ মি এ জব, আপনি কি দিতে পারছেন? পারছেন না। সো আপনি প্রাইভেট সেক্টর আলোচনা করছিলেন এবং ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে কথা বলছেন। সো ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং এটা ছাড়া কি আসলে অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব কিনা মনে হয়? এবং ব্যাংকিং সেক্টরে আসলে কি হচ্ছে আমরা তো বহু বছর ধরে শুনছি, সেই শেখ হাসিনার শাসনামল, প্রফেসর ইউনূসের শাসনামল এবং এখনও মানে একটা লক্ষণ কি দেখেন, বলছে? ব্যবসা করার একটা সিরিয়াস মাধ্যমই হচ্ছে ব্যাংকিং প্রসেস। আপনি ব্যাংকে অতিক্রম করে কোনোভাবে ব্যবসা করতে পারবেন না। হ্যাঁ, দেয়ার ইজ ব্ল্যাক ইকোনমি উইচ ইজ অলসো পার্ট অফ দি ইকোনমি। আপনার ব্ল্যাক ইকোনমি ইন্ডিয়াতে 1/3 কিন্তু ব্ল্যাক ইকোনমি, কিন্তু ওটাও কিন্তু সাপোর্টিভ। আমার এখানেও থাকতে পারে, কিন্তু আপনি ব্যাংক বাদ দিবেন তাহলে তার আপনি ব্যবসায়ী থাকলো না। এখন দেখা যাচ্ছে ব্যাংক ডুবে যাচ্ছে। তো ব্যাংক তো কাকে নিয়ে ডুবতেছে? ক্লায়েন্টকে নিয়ে ডুবে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে আবার ক্লায়েন্ট ডুবে যাচ্ছে, ব্যাংকে নিয়ে ডুবে যাচ্ছে। এখন ব্যাংকের যে ডিসিপ্লিন বলতে আমি বোঝাতে চাচ্ছি, অনেকগুলো তো রিফর্ম হয়েছে। এফবিসিসিআই তো রিফর্ম হয়েছে, চেম্বারে রিফর্ম হয়েছে যে একটা প্রেসিডেন্ট আপনার 2 বছরের বেশি থাকতে পারবে না, বা 2 টার্ম, হাউএভার দে ডিফাইন, 2 টার্মের বেশি থাকতে পারবে না, তাকে গ্যাপ দিতে হবে। আবার এমনও তো পলিসি আছে যে তুমি যাবা কিন্তু তোমার পরিবারের আরেকজনের পুতুলকে বসে দিয়ে যেতে পারবে না। কেউ ব্যাংকিং সেক্টরে তো এটা হয়নি। এখনও দেখা যাচ্ছে যে এক নায়ত্ব বা এক পরিবারতন্ত্র চলছে ব্যাংকের মধ্যে। এমন আছে একটা ব্যাংক, একটা মালিক, একটা ব্যাংক, একটা চেয়ারম্যান, এইভাবেও চলছে। তো এখানে যদি আপনি পলিসি রিফর্ম না আনেন, কারণ এই ব্যাংকের উপরে তো আমরা নির্ভরশীল, আর এই ব্যাংকগুলোই তো যত অরাজকতার উৎস হয়ে দাঁড়াচ্ছে এখন দেখা যাচ্ছে। তো আপনি আগামীতে কেমনি রিপেয়ার করবেন? 6 বছরের মধ্যে আপনাকে কম্পালসারি রিটায়ারমেন্টে যেতে পারবে, উইচ ইজ অলসো ব্যাড পলিসি। 6 বছর পরে তো একটা সেট বেড়ে গেলে একটা নতুন সেট ঢুকে মানে আরেকটা ব্যাংক দখলের, যেটা বিগত দিনে হয়েছে। তো আমরা কিন্তু এখনও ওটা থেকে বের হতে পারিনি। তো পলিসি রিফর্ম ইজ রিকোয়ার্ড এভরিওয়্যার। ডক্টর খন্দকার গোলাম আযম। না, ব্যাংক ব্যবস্থার ক্ষেত্রে তো আসলে ত্রুটিগুলো দীর্ঘদিনের, এবং বিগত সরকারের সময় এত ব্যাংক দেয়া হয়েছে, এবং এই ব্যাংক আসলে বাংলাদেশের জন্য কখনোই প্রয়োজন ছিল না। এবং এই বেশি ব্যাংক দেবার মানে প্রথম সূত্রটা হচ্ছে সাইজ অফ দ্য ইকোনমি যদি কনসিডার করি, তার সাথে এত ব্যাংকের প্রয়োজন। এত ছোট একটা ইকোনমির 61টা ব্যাংকের কোনো দরকার নেই।
সুতরাং সেটা হচ্ছে প্রথম সূত্রপাত এই সমস্যার। এবং তখন যেটা হয়েছে যে এই ছোট ইকোনমির ভিতরে সবাই ঝাঁপিয়ে পড়েছে, যে যেভাবে পারে ডিপোজিট কালেকশনের জন্য অবাস্তব সমস্ত রেট অফার দিয়ে টিয়ে তারা এগুলো নেওয়ার চেষ্টা করেছে। সরকারের পেনশন স্কিমগুলোর যে টাকা আছে সেগুলো তারা নেওয়ার চেষ্টা করেছে, বিভিন্ন হিসেব ডেভেলপমেন্ট প্রজেক্টের টাকা নিয়েছে, কেননা তাদের রাজনৈতিকভাবে পরিচয় আছে। এখন বিভিন্ন ব্যাংকের কাছে সরকারের বিভিন্ন প্রজেক্টের টাকা, বিভিন্ন পেনশন স্কিমের টাকা সব আটকে আছে, কেননা সেই টাকা ফেরত পাওয়ার সুযোগ নেই। সুতরাং এই জায়গা থেকে বের হওয়ার ক্ষেত্রে ব্যাংক কমানো ছাড়া আমার কাছে আসলে মানে প্রথম যুক্তি মনে হয় যে ব্যাংক না কমিয়ে আসলে হবে না, কারণ এই ইকোনমি, এই এতগুলো ব্যাংক রিটেন করবার মতো সামর্থ্য এই ইকোনমির নেই। এবং ভারতের মতো একটা অর্থনীতিতে 17টা ব্যাংক সেখানে মূলত, এবং তার সাথে তার হয়তো অ্যাসোসিয়েটেড রয়েছে, তারা কিন্তু খুব ভালোভাবে সেখানে চলছে। কিন্তু আমাদের এখানে তো পুরো ব্যাংকটা একটা ব্যবসার মতো গিয়েছে। আমি তো ভয় পেয়েছিলাম যে নতুন সরকার এসে, কেননা প্রত্যেক সরকারেরই একটা বড় উদ্দেশ্য থাকে, তার রাজনৈতিকভাবে তোষণের একটা অংশ থাকে যে ব্যাংক দেয়া, ইন্স্যুরেন্স কোম্পানি দেওয়া, অথবা পাওয়ার প্ল্যান্ট দেওয়া, এগুলো তো একটা নতুন রেওয়াজ হয়ে গেছে। সেই জায়গা থেকে এরা আবার ঢোকে কিনা আমি এখনো জানি না, যে ডিজিটাল ব্যাংকিং আর নাম দিয়ে আবার নতুন করে ব্যাংক আবার বাড়ানোর উদ্যোগ নেয় কিনা। বাংলাদেশে ব্যাংকের ডিজিটালাইজেশন দরকার আছে, ডিজিটাল ব্যাংক আলাদা করে দরকার আছে কিনা সেটা নিয়ে আমার আপত্তি রয়েছে। কেননা এই ব্যাংকগুলোর ভিতরে আমি জানি না আইনগত কাঠামো ঠিক করে এগুলোকে ডিজিটালাইজেশন দিকে ফার্দার নিয়ে যাওয়া যায় কিনা, সেটা সরকার ভাবতে পারে। কিন্তু আমি জানি বিভিন্ন রকমের প্রেশার এই গভর্নমেন্টের উপর থাকতে পারে, নতুন ব্যাংক দেওয়া, ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য আলাদা করে অফার করা, এগুলো থাকতে পারে। সেই জায়গাটা আমার মানে ভাবা দরকার। ঠিক একইভাবে পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রেও তাই, আমরা মনে করি যে আর দরকার নাই ভাই, যথেষ্ট হয়েছে, আগের সরকার যেগুলো হয়েছে এগুলোই এখন, এই যে যত রকমের সমস্যা দেখছেন এখন, এর একটা বড় জিনিস আসলে জ্বালানি বিদ্যুৎ খাত। এই যে যত সরকারের ডেট বেড়ে যাওয়া, ঋণ পরিশোধ করতে না পারা, এই যে এক্সচেঞ্জ রেট এত মানে টাকা এত ডিভ্যালুড হয়ে যাওয়া, এর একটা বড় কারণ হচ্ছে আপনি এখন আমদানি করা জ্বালানি দিয়ে আমদানি করতে গিয়ে এই টাকা আমরা এখন পরিশোধ করতে পারছি না, এবং বসিয়ে বসিয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে টাকা দিতে হয়েছে। সুতরাং এই যে ভ্রান্ত একটা জায়গা, সেখান থেকে যাতে এই সরকার যাতে লেসন নেয়, এবং আমরা আশা করব যে এই সরকার যাতে এদেরও তো অনেক নেতা রয়েছেন, তারাও তো ব্যবসা করতে চান এবং অলরেডি হয়তো তাদের পকেট ভারী হচ্ছে, কিন্তু তারা যেন ওইভাবে কোনো ধরনের অ্যাগ্রেসিভলি এমন কোনো দিকে না যান যেটা আসলে ওই খাতটিকে ডোবাবে, আবার সরকারকেও যেন না ডোবাবে। আপনি রাজস্ব আহরণ নিয়ে কথা বলছিলেন, সো বাজেটে কর কাঠামো এবং রাজস্ব নীতিতে কী ধরনের পরিবর্তন সবচেয়ে জরুরি বলে আপনার মনে হয়? আচ্ছা, এই জায়গাটার ক্ষেত্রে কয়েকটা বড় জিনিস আমাদের মাথায় রাখা দরকার। এমনি তো আমরা জানি যে হ্যাঁ, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্সের বিষয়টা, কিন্তু প্রথম যেটা আসবে এই সম্ভবত এই বাজেটেই থাকা উচিত, যেটা আগের বাজেট থেকে শুরু হয়েছে, গত দুটো বাজেট আমরা যেটা দেখলাম, সেটা হলো যে স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাবার অংশ হিসেবে আমরা কর কাঠামোর ভিতরে এতদিন যে ধরনের সুবিধা কাঠামোটা দিয়েছি, এই সুবিধা কাঠামোর পরিবর্তন আনাটা জরুরি। অর্থাৎ আমরা যেমন একটু যে এক্সপোর্টার যারা রয়েছেন ব্যবসায়ীদের, তারা এতদিন পর্যন্ত রপ্তানি পর্যায়ে বিভিন্ন রকমের ক্যাশ ইনসেন্টিভ পেয়েছেন, ইতিমধ্যে সেগুলো কিন্তু একটু একটু করে সরছে, কিন্তু আগামীতে এলডিসি থেকে বেরিয়ে গেলে এই ক্যাশ ইনসেন্টিভটা ডাইরেক্টলি এক্সপোর্ট স্টেজে আর দেওয়া যাবে না। তার মানে যে তাদেরকে দেওয়া যাবে না তা না, তাদেরকে দিতে গেলে সেটা এক্সপোর্ট স্টেজে আর দেওয়া যাবে না, সেটাকে প্রোডাকশন স্টেজে নিয়ে যেতে হবে, ইনভেস্টমেন্ট স্টেজে নিয়ে, যেটা ভারত খুব ভালোভাবে করেছে। আমি একবার বিটিএম এর একটা মিটিংয়ে গিয়েছিলাম, সেখানে কাশেম ভাই দেখাচ্ছিলেন যে কিভাবে ভারত কিভাবে টেক্সটাইল সেক্টরকে এর ভিতরেও কিভাবে তারা ইনসেন্টিভাইজ করে যাচ্ছে, কিন্তু এক্সপোর্ট স্টেজে কিছুই নেই তার, কিন্তু সবই হচ্ছে প্রোডাকশন স্টেজ এবং ইনভেস্টমেন্ট স্টেজে। সুতরাং আমাদের ওই রিস্ট্রাকচারিংটা লাগবে, সেটা যাতে এখানে থাকে, এটা একটা বড় দিক আমাদের ট্যাক্স স্ট্রাকচারের ভিতরে, বিশেষ করে কর কাঠামোর ভিতরে এখানে একটা বড় জিনিস পরিবর্তন হওয়ার দরকার আছে। দ্বিতীয় যেটা আমরা ওভারঅল, আমরা এবার একটা প্রেস ব্রিফিং ছিল, সেখানে একটা যেটা বলার চেষ্টা করেছি, আমাদের আসলে এই কর কাঠামো এটা আসলে ভারসাম্যপূর্ণ না। অনেক জায়গাতে আছে এমন অনেক খাতকে আমরা সুবিধা দিচ্ছি, আবার সেই সুবিধার টাকা দিতে গিয়ে তার যে রাজস্ব ব্যয় হচ্ছে সেই টাকাটা আমরা এমন জায়গা থেকে তুলে আনছি যেটা আসলে তার দেওয়ার কথা না। যেমন আমরা অনেক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স দিচ্ছি, ভোক্তার কাছ থেকে সেই টাকা তুলে আনছি, কিন্তু সেটা সুবিধা দিচ্ছি হলো বিদ্যুৎ কোম্পানিগুলোকে তার জ্বালানি আনার জন্য, যেমন এলএনজি আনার জন্য হয়তো হিউজ আমি তাকে ভ্যাট কমিয়ে দিয়েছি, এবং যাতে সে আমদানি করতে পারে, কম দামে এলএনজি আমদানি করতে পারে, কিন্তু এটা করতে গিয়ে আবার অন্য ধরনের জ্বালানির সুযোগটা আবার আমরা সেখানে রাখছি না, সেটা একরকমের। আবার আমি ইসের জন্য, রূপপুর পাওয়ার প্ল্যান্টের জন্য আমি ভ্যাট তাকে জিরো করে দিয়েছি। কেন সেটা আমি কেন জিরো করেছি? এই যে বিভিন্ন রকমের বিভিন্ন পক্ষীয় যে ধরনের হচ্ছে সুবিধাগুলো হচ্ছে, সেই জায়গাগুলোকে আসলে স্ট্রিমলাইন করা। যেমন আমাদের একটা বড় প্রত্যাশা থাকবে যে ভ্যাটকে সিঙ্গেল ডিজিটে নিয়ে যাওয়া,
এখন এটা এনবিআর কর্তৃপক্ষ বলেন ভ্যাটকে সিঙ্গেল ডিজিটে নিলে তো ব্যাপকভাবে রাজস্ব হারাবে। আমাদের কাছে তা মনে হয় না। আমাদের কাছে যেটা মনে হয় যে আপনি যদি এই যে বিজনেসের যে বিশাল অংশ এই ভ্যাটের আওতার বাইরে বা এখন পর্যন্ত ঠিকমতো যারা ভ্যাট দেয় না, তারা যদি ঠিকমতো দেওয়ার কালচারটাতে আপনি নিয়ে আসতে পারেন, ডিজিটালি যদি অপারেশনগুলোকে নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি সিঙ্গেল ডিজিটে দিয়েও আপনি বেশি পরিমাণে রাজস্ব আদায় আপনার পক্ষে করা সম্ভব। সুতরাং সেই ধরনের একটা স্ট্রাকচারে সরকার যেন চিন্তা করে। আরেকটা যেটা শেষ করছি যেটা এই পর্যায়ে বলে, সেটা হচ্ছে যে আমরা 2018-19 সালে একটা গবেষণা করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে বাংলাদেশে কোটি টাকার উপরে আয় করেন কিন্তু ট্যাক্স দেন না এরকম ব্যক্তির পরিমাণ হচ্ছে প্রায় 67%। আপনি বিবেচনা করতে পারেন যে সারা দেশে কোটি টাকার উপরে আয় করে কিন্তু ট্যাক্স স্ট্রাকচারের মধ্যে তারা নেই 2/3। তাহলে তাদেরকে তো আসলে ট্যাক্স স্ট্রাকচারের মধ্যে আনতে হবে। তা না এনে আপনি বড় লাক্স ট্যাক্স পেয়ার্স ইউনিটের কাছে বারবার দৌড়াচ্ছেন, এটা ওটা সেটা দিয়ে তার কাছেই বারবার যাচ্ছেন, কারণ তাকে সহজে ধরা যায়, তিনি যেটা ডিজিটালি গেছেন। সুতরাং সেই জায়গাগুলোর মন মানসিকতা থেকে বেরিয়ে এসে কিভাবে ট্যাক্স স্ট্রাকচারটাকে আরও বেশি ডিস্ট্রিবিউটেড করা যায়, আরও বেশি স্প্রেড করা যায়। এবং এখন তো কোটি টাকার বিজনেস একটা ইউনিয়নের একটা দোকানে হয়, একটা কোটি টাকার বিজনেস, তাহলে তার কাছ থেকে তো আপনি আসলে আদায় করছেন না। সুতরাং ওই রকম একটা স্ট্রাকচারে যা বা ইনফ্রাস্ট্রাকচারের দরকার আছে, সেই ধরনের জিনিসগুলো এনবিআর গ্র্যাজুয়ালি করবে কিনা সেটা একটা দেখার বিষয়। মিস্টার রাসেল। হ্যাঁ, আমি মোয়াজ্জেম ভাইয়ের সাথে একমত। যেমন ধরেন, যেখানেই ভ্যাট আর ট্যাক্সের পরিমাণ বেশি থাকে সেখানে কিন্তু চুরি করার প্রবণতাও বেশি থাকে। কারণ আপনি যদি চুরি করে ফাঁকি দিতে পারেন, আপনি অনেক টাকা সেভ করতে পারেন। তো এইগুলাকে যদি সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয় একটা লোয়ার রেট দিয়ে, যেমন রেস্টুরেন্ট বলেন, ছোট ছোট ক্ষুদ্র শিল্প যেগুলো বলেন, তো যারা ইকোনমির রিয়েল চালিকা শক্তি 85%ই তারা রিপ্রেজেন্ট করে, তো তাদেরকে আপনি যদি এমন একটা জিনিস করে রাখেন, কেউ টঙের দোকানে ব্যবসা করছে, তার ভ্যাট ট্যাক্স নেই, তার টিল মেশিনও নাই, তাহলে আগোরা কি দোষ করলো? আগোরা এত বড় এস্টাবলিশমেন্ট নিয়ে আসে। এই সব কিছু সমন্বয় আপনাকে করতে হবে, করে একটা পর্যায়ে গ্রামে গঞ্জে এলাকা ভিত্তিকও কিন্তু ট্যাক্স করা যায়। যেটা গরিব এলাকা, এটা গুলশানের হোল্ডিং ট্যাক্স হবে এত, নবপুরের হোল্ডিং ট্যাক্স হবে এত, গ্রামের হোল্ডিং ট্যাক্স হবে এত। তো আপনি যদি ওখানে করতে পারেন, এখানেও আপনার করার সুযোগ আছে। আর মানুষকে অভ্যাস করান ট্যাক্সের আওতায় আনার জন্য, অ্যাকাউন্ট খোলার জন্য, ক্যাশলেস ইকোনমিতে ঢোকবার জন্য। আমাদের দেশে এনবিআর করে কি, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রোল করেছে সেটাকে ওরা ট্যাক্স আদায়যোগ্য টাকা মনে করে। এটা পৃথিবীর কোনো দেশে নাই। আমার অ্যাকাউন্টে কত টাকা আসছে গেছে, ইট হ্যাজ নো রেলেভেন্সি উইথ মাই ট্যাক্স। অনেক কারণে আসতে পারে, অনেক কারণ, বিবিধ কারণে আসতে পারে। আপনি আমাকে দিয়ে রাউটিং করেছেন, অথবা আমি একটা ট্রানজ্যাকশন করেছি, এই কোম্পানি টু এই কোম্পানি আমার এখান থেকে হয়ে গেছে, কিন্তু এটা ট্যাক্স যোগ্য না। বা নিজেরই একাধিক কোম্পানির মধ্যে এই অহেতুক হয়রানিগুলো যদি বন্ধ করা যায়। আমেরিকান অ্যাম্বাসেডারের সাথে আমাদের মিটিং ছিল, উনি বলছে বাংলাদেশে একটা বড় প্রবলেম আছে, 3 অ্যালফাবেট ওয়ার্ড। তো আমরা সব অন্যদিকে তাকিয়েছিলাম, তো উনি বললো যে NBR, এই কথাটা বলেছে। আমার দেশের কেউ এখানে ইনভেস্ট করতে চায় না, কারণ তারা যে পরিমাণ হয়রানি করে, অপদস্থ করে, এবং যেভাবে পলিসি দিনে দিনে চেঞ্জ করে, আমার ইনভেস্টররা ইন্টারেস্টেড না। তবে হ্যাঁ, বাংলাদেশকে আমরা হেল্প করতে চাই। আমরা ট্রেড ডেফিসিট অলরেডি কমে আসতেছে, উই ক্যান রিডিউস ইভেন মোর। এখন আপনাকে বলি, ওনাদের এই মিটিংকে আমার থেকে কিছু প্রতিশ্রুতি চাইছে, আমি কিন্তু দিতে পারি নাই, যেটা আপনার ডক্টর রিনু সাহেবের চিঠিতেও ছিল। 85% এক্সপোর্ট করেন, আমি আবারও বলছি, $40 বিলিয়ন এক্সপোর্ট করেন। এই বেসিক র মেটেরিয়াল হচ্ছে তুলা। এই তুলা থেকে আপনি সুতা বানাচ্ছেন, তারপরে গিয়ে কাপড় বানাচ্ছেন, তার ডাইস করছেন, সব কিছু। এই তুলার ওয়্যার হাউসটা আমাদের দেশে নাই। আপনি আন্ডারপাস যেটা বানাইছেন, এটা দিয়ে 50টা ওয়্যার হাউস বানাতে হবে। এখন আপনার কাছে আমাকে বলেন কোনটা বেশি ইম্পর্টেন্ট। কস্ট বেনিফিট অ্যানালিসিস যদি করেন, আমার দেশের তুলা আসে অন্য দেশের ওয়্যার হাউস হইয়া, তার মানে ট্রান্সশিপমেন্ট দিচ্ছে, আরেকজনের পয়সা দিচ্ছে, স্টোরেজ চার্জ দিচ্ছে। ওয়ারেস দ্য ডিরেক্ট তুলা ক্যান বি স্টোর্ড হিয়ার, মার্চেন্টরা এসে রাখবে, এটাকে বলে যে আপনার সেন্ট্রাল ওয়্যার হাউসিং। হ্যাঁ, তো এটা অন্য দেশে আছে, কিন্তু আমার দেশের এত বড় সেক্টর, 13% জিডিপি কন্ট্রিবিউশন, আমার এখানে এটা নাই। তো এবার দেখতে চাইবো বাজেটে এটার কোনো এটার ঘোষণা আছে। আমাদের দেশে তো অনেক ঘোষণা হয়, সার্কুলার হয়, এইগুলা মনে হয় মানে সান্ত্বনা সার্কুলারই আমি মনে করি। বাস্তবে খুব একটা কিছু দেখতে পারি না। আমাদের এখন কাজ করতে হবে ফাস্ট ট্র্যাকে। উই হ্যাভ লস্ট এ লট অফ টাইম, আমরা অলরেডি পিছিয়ে আছি। এখন ফাস্ট ট্র্যাক ছাড়া কোনো কথাই নাই। আপনি বলবেন, করবেন, তারপর টাকা আসবে, তারপর প্রজেক্টে হাত দিবেন, এই সুযোগ বোধহয় এখন আর নাই।
এখন আমাদেরকে প্রায়োরিটাইজ করে যেখান থেকে আপনি টাকা আসবে, যেখান থেকে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে পারবে, কর্মসংস্থান হবে, সেখানে আপনাকে ডিরেক্টলি ঝাঁপিয়ে পড়তে হবে। আপনার কথা সূত্রে ধরুন ডক্টর মোয়াজ্জেম যেটা বলছিলেন যে সরকারের জনপ্রিয়তা আসলে বেসরকারি খাতের হাতে, এবং সেই বিবেচনা থেকে যদি আপনার কাছে আমি বুঝতে চাই যে বাংলাদেশে বিনিয়োগ এবং ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতাগুলো কি? আপনি দেখেন, ইউ হ্যাভ টু এনশিওর কনস্ট্যান্ট পাওয়ার অ্যান্ড এনার্জি সাপ্লাই। আমাদের জানমালের সিকিউরিটি আপনাকে দিতে হবে। আপনি আমার ইউটিলিটি কস্ট একটা সার্টেন লেভেলে রাখতে হবে যেখানে আপনি বিজনেস করতে পারেন। যদি সব কিছু কম্বাইন করেন তো আপনি এটাকে, ইন শর্ট আমি বলতে পারি, কস্ট অফ ডুইং বিজনেসটাকে আপনি একটা লিমিটেশনে আনতে হবে। আপনার এভাবে ঢালাওভাবে এই আজকে 17% বেড়ে যাবে, কালকে 20% বেড়ে যাবে, আমি তো ভয় পাবো ইন্ডাস্ট্রি করতে, যে আগামী বছর আবার আপনি কোনটা নিয়ে আসেন। আমরা অলরেডি আমাদের এখন আজকে একটা দেখলাম টেলিভিশনে, 37% কস্ট অফ মেকিং স্টিল ইজ অনলি পাওয়ার। তো আপনি যদি ক্রমশ পাওয়ার বাড়াতে পারেন, এবং বাংলাদেশের 80% স্টিল মিল বন্ধ হয়ে গেছে, ছোটগুলো মাঝারিগুলো, বড় তিনটা আছে তারা 50% ক্যাপাসিটিতে অপারেট করছে। তো এটা কি সরকারের ভাববার বিষয় নয়? ওয়াই ইট ইজ হ্যাপেনিং? আমার কি কনস্ট্রাকশন বন্ধ হয়ে যাচ্ছে, দেশের ডেভেলপমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, আমার স্টিল মিলগুলো কেন সাফার করছে? ওদের কি টাকা দরকার, নাকি স্টিলের দাম বেড়ে গেছে? যদি দাম বেড়ে যায়, কনজামশন কেন কমে গেছে? কনজামশন কমে যাওয়া মানে ঘর বাড়ি বানানো বন্ধ হয়ে যাওয়া, রোড ব্রিজেস বন্ধ হয়ে যাওয়া। তো ইটস ওভারঅল ইটস এ চেইন ইফেক্ট। তো এটা নিয়ে তো আমি তার সরকার না, আমার হবে ফ্রাস্ট্রেশনের জায়গা, জনগণের হবে ফ্রাস্ট্রেশনের জায়গা। জনগণ কিন্তু তখন আর বুঝতে পারবে না যে আসলে সরকারের দোষ নাই। নিরীহ সরকার, আমি বলি, সরকারের নাম যদি আমি দেই নিরীহ সরকার, কিন্তু নিরীহ সরকারেরও করণীয় আছে। তো তারা এখন কিভাবে করবে আমরা 11 তারিখের পরে দেখব, এবং 11 তারিখ পরে কিভাবে রোল আউট হয়, ইমপ্লিমেন্ট হয়, সেটা আমরা দেখতে চাই। কিন্তু ফাস্ট ট্র্যাক সার্ভিস লাগবে আমাদের। ডক্টর মোয়াজ্জেম। না, অবশ্যই আসলে আপনি একটা পর্যায় পর্যন্ত এবং এখানে আরেকটা ইস্যু আছে যে আমরা অনেক সময়, আপনি যদিও ওই যে এইড অ্যাসিস্ট্যান্সের কথা বলছিলেন, বৈদেশিক নানা সহায়তার কথা, মিস্টার রাসেলের কথায় ডোমেস্টিক এনভায়রনমেন্ট এবং এখানে বিনিয়োগ পরিবেশ সেটা কতখানি আছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা বিদেশি বিনিয়োগ নিয়েও কথা বলি প্রায়শই, কিন্তু সেটা আকর্ষণও বাংলাদেশ করতে পারছে কি না, এবং সেখানে কি কি সমস্যা সেটা একটু আলোচনা। জি, ওটা আলোচনা করি। দেখেন, একটা পর্যায় পর্যন্ত আপনি দোহাই দিতে পারেন যে হ্যাঁ, পূর্ববর্তী সরকার, অন্তর্বর্তী সরকার ঠিক মতো করেনি, তাদের দায়ভারটা আমাদের কাছে এসছে। কিন্তু তারপরে এটা কিন্তু একটা অল্প সময়ের জন্য, কিন্তু তারপরে কিন্তু জনগণ কিন্তু আপনার কাছ থেকে অ্যাকশন দেখতে চাইবে। আমার মনে হয় যে অলরেডি গভর্নমেন্টের ওই পিরিয়ডটা শেষ হয়ে গেছে, ওই এক্সকিউজ দেওয়ার সময়টা শেষ। এখন কিন্তু সরকারের কাছ থেকে তারা কিন্তু রেজাল্ট দেখতে চাইবে, এবং এই রেজাল্টটা প্রতিদিন বিভিন্নভাবেই কিন্তু সেটা তার প্রত্যাশা বাড়বে। সুতরাং কর্মসংস্থান করতে পারছে কিনা, ব্যবসায়ীরা বিনিয়োগ কেন করছে না, করছে কিনা, এবং একই সাথে বেকারত্ব কমছে কিনা, মূল্যস্ফীতি একটা জায়গায় নিয়ন্ত্রণে আছে কিনা। আমার কাছে যেটা মনে হয়, মূল্যস্ফীতিটা আরও বেশ কিছুকাল থাকবে, কিন্তু সেটা একটাই, মানে যেহেতু এটা অনেকটা আমাদের হাতে, কিন্তু সরকারের পদক্ষেপগুলো কি না সেটা বলছি না, সেই কারণে বলছি না সেটা কার্যকর হচ্ছে কি না, তারা বলছে যে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বহিস্থ কারণগুলোই মূলত মূল্যস্ফীতির বড় কারণ হবে, যেহেতু জ্বালানি মার্কেটটা আমার ধারণা আনস্টেবল থাকবে আরও বেশ কিছুকাল। সুতরাং উচ্চ জ্বালানি মূল্য, উচ্চ পরিবহন ব্যয়, আমদানি পরিবহন ব্যয়, এটা লেড টু ইনফ্লেশন, আরও ফলে একটা পারসিস্টেন্ট একটা হাই ইনফ্লেশন আরও বেশ কিছুকাল থাকবে। সুতরাং সেইটারই একটা কাউন্টার হতে পারে যদি তাদের জন্য কাজের ব্যবস্থা করে দিতে পারেন, তাহলেই আছে, ঠিক আছে, অন্তত কাজ আছে, কিছুটা কিনে থাকতে পারছি, কিনে কেটে খেয়ে থাকতে পারছি। সুতরাং যে কোনো একটা আপনাকে নিশ্চিত করতে হবে, হয় ইনফ্লেশন কমিয়ে আনবেন অথবা আপনি কাজের সুযোগ সৃষ্টি করবেন, সেটা এখানে দেখা। সেই জায়গাটাই দেশি বিনিয়োগকারীরা এখন এক ধরনের কি বলা যায়, একটা জায়গায় তারা বসে আছে। বলা হয় যে দেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ না করলে বিদেশি বিনিয়োগকারীরাও সেখানে আসতে চান না। কথাটা সত্য, কিন্তু তারপরেও আমাদের চেষ্টাটা করা উচিত হ্যাঁ যাতে বিদেশি বিনিয়োগ এখানে আসে। ঠিকই বলেছেন যে জ্বালানি বিদ্যুতের সরবরাহ ঘাটতি, দামের মূল্যের ক্ষেত্রে কি বলা যায় অস্থিতিশীলতা, এটা যে কোনো বিনিয়োগকারীকে দীর্ঘমেয়াদী কোনো একটা প্রেডিক্টেবিলিটি দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করে, এবং যে কোনো বিজনেস আপনি সেখান থেকে যেতে পারেন না। সুতরাং সেই জায়গার ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে অবশ্যই আপনাকে অন্তত বিদ্যুৎ জ্বালানির ক্ষেত্রে ওই নিশ্চয়তাটা তো দিতে হবে, না হলে তো বিদেশি বিনিয়োগ এখানে আসতে চাইবে না। বিদেশি বিনিয়োগ কারা করছে জানেন? বিদেশি বিনিয়োগ আমাদের হিসেবে তারাই করছে যাদের আগে বিনিয়োগ আছে, এবং তারা এরকম হয় যে আগের বিনিয়োগকারী তার জন্য জমি কিনে রেখেছে, তার গ্যাসের লাইন অলরেডি আছে, সেখানে সে আরও এক্সপ্যানশন করলো।
ফলে দেখা যায় যে আমাদের এখানে দেখবেন রিসেন্ট ডাটাতে দেখবেন যে রিইনভেস্টমেন্টের পরিমাণটা বেশি, কিন্তু গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট, ইকুইটি ইনভেস্টমেন্ট এটা কিন্তু রিলেটিভলি কম, অথবা ইন্ট্রা কোম্পানি লোন এটার একটা পরিমাণ হাই কিছুটা, কিন্তু গ্রিনফিল্ড বা নিউ ইনভেস্টমেন্ট এটা এখানে আসছে না। কিন্তু এটা না আসাটাই বোঝায় যে নতুন বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এখনো সহায়ক পরিবেশ দিতে পারছে না, যেটা দেশেরও নতুন বিনিয়োগকারী, বিদেশি বিনিয়োগকারীর জন্যও তাই। সুতরাং আমাদের এখানে মানে আমাদের যে কোনো মূল্যে সরকারের উচিত হচ্ছে ব্যবসার জন্য বিনিয়োগ সহায়ক পরিবেশ নিশ্চিত করা, এবং সেটা শুধু বড় ব্যবসায়ী না, ধীরে ধীরে আবার আরেকটা ট্রেন্ড তৈরি হচ্ছে, বড় ব্যবসায়ীরাই বড় হচ্ছে, ছোটরা টিকে থাকতে পারছে না। আমি তো খুবই আশঙ্কায় আছি যে অন্তর্বর্তী সরকার এবং ওই আগের সরকারের সময় থেকে অন্তর্বর্তী সরকারের সময়কাল পর্যন্ত প্রচুর ছোট ব্যবসা, আমার ধারণা এগুলো সব চলে গেছে। মানে আমি জানি না, আমি বনানীতে থাকি, কিন্তু আমার ওই রোডটা দিয়ে গেলে আমি প্রতি 3 মাস থেকে 4 মাসে দোকান বন্ধ হতে দেখি, আরেকটা নতুন দোকান আসে, এবং এটা এই রেটটা চলছে ওই রাস্তাটায়। হয়তো তারা ছোট ব্যবসায়ী না, কিন্তু ব্যবসাগুলো তো খুব বড় আকারেরও না, সুতরাং সেগুলো কিন্তু বন্ধ হচ্ছে। সুতরাং সারা দেশে এই প্রবণতা আছে, ছোট ব্যবসা কিন্তু টিকতে পারছে না। সুতরাং এই সরকারের বড় জায়গা হবে যে কিভাবে বড় ব্যবসার পাশাপাশি ছোট ব্যবসাগুলো যাতে মানে গ্রো করতে পারে, নতুন যাতে বিনিয়োগ ছোট ব্যবসাগুলোতে আসে, সেই জায়গাটার জন্য কিন্তু নিশ্চিত করা। সেক্ষেত্রে দেশে যদি ব্যাংকগুলো থেকে ঋণ পেতে সমস্যা হয়, তাহলে বিদেশ, আমি একটা যেটা বলি যে ব্যাংক ব্যবস্থায় আসলে এখন ফান্ড ফ্লো দরকার আছে, এবং এই ফান্ড ফ্লোটা দেশের ভিতরে সরকারের যদি ঋণ লাগে তাহলে বিদেশ থেকে লো কস্ট ফান্ডিং ইনজেক্ট করা যায় কিনা, বড় বড় ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে আলাপ করে, বা ডেভেলপমেন্ট ব্যাংক যেগুলো রয়েছে তাদের মাধ্যমে লো কস্ট ফান্ডটা সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে এনে এই ব্যাংকগুলোতে ইনজেক্ট করানো যায় কিনা। এই যে মাত্র 200 কোটি টাকা নিয়ে যে দেখেন কত রকমের প্রশ্ন আসছে। কিন্তু ঠিক আছে, বাইরে থেকে যদি লো কস্ট ফান্ডিংটা যদি সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমেই যদি এখানে ইনজেক্ট করানো যায়, এবং সেখানে যদি সেন্ট্রাল ব্যাংক গ্যারান্টর হয় যে হ্যাঁ ঠিক আছে তারা এগুলো দেখবে, তাহলে কিন্তু আমাদের জন্য ব্যাংকের উপরে যে অতিরিক্ত চাপ, যেটা সরকার টাকা নিয়ে চাপ সৃষ্টি হচ্ছে, সেটা কিছুটা হলেও লাঘব হয়, এবং যারা কিনা ভালো ব্যবসায়ী তারাও ওখান থেকে আরও টাকা। ফলে আমার কাছে একটা ফান্ড ফ্লোটা একটা বড় বিষয় মনে হয়। এফডিআই তো আছেই, কিন্তু ক্রেডিট সাপ্লাই বা ক্রেডিট ইনফ্লো এটা এখন একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমি একমত। আপনি যদি ইকোনমিতে যে টাকাটা সার্কুলেশনে আছে বারবার টার্গেট করে বাড়তি ট্যাক্সের বোঝা দিয়ে যদি ওটাকেও সরাই ফেলেন, তাহলে তো আপনার ব্যবসা করার জায়গা হচ্ছে না, ট্যাক্স দেওয়ার উৎস নষ্ট হয়ে যাচ্ছে। আপনি ট্যাক্স দেওয়ার জন্য নতুন নতুন উৎস তৈরি করতে হবে, নতুন নতুন প্রতিষ্ঠান, নতুন নতুন আইডিয়াস, এবং তাদেরকে আকৃষ্ট করার জন্য আপনাকে ফেসিলিটিও দিতে হবে। তা এখন তো আমরা ব্যর্থ হচ্ছি, কোনোটাই দিতে পারছি না, কারণ আপনি সংকটে আছেন, বরাবরই সংকটে, সরকার নিজেরই ফান্ডের শর্টেজ আছে। তো এমত অবস্থায় কি করা যেতে পারে, প্রশ্ন হতে পারে এরকম। আমি মনে করি ইটস টাইম ফর কনসলিডেশন। আপনি একটু গোছান। আপনি আগে যেরকম বেসামাল কাজকর্ম করেছেন, যে ছক্কা মারলে পাওয়ার প্ল্যান্ট গিফট করে দিয়েছেন আনসলিসিটেড, কোনো টেন্ডার ছাড়া, এগুলা যদি না হয়, আর বারবার আমি কিন্তু ওদের পানিশমেন্ট ডিমান্ড করার একটা কারণ আছে। ওদের যদি আজকে কাঠগড়ায় নিয়ে আসতে পারেন, ধরে নিচ্ছে আপনিও সচেতন হয়ে যাচ্ছেন, এবং গোয়িং ফরওয়ার্ড আপনারও মন্ত্রী মিনিস্টাররা একটু 10 বার ভাববে, কিন্তু আপনার ওটা হচ্ছে না। এই গাজীপুর রোডটা যে বানাইলেন উল্টাপাল্টা, কই একটা প্ল্যানিং মিনিস্টার বা প্ল্যানিং কমিটি কেউ তো অ্যাকাউন্টেবল হচ্ছে না। এটা যে কতবার ধাপে ধাপে দাম বেড়ে গেল। আন্ডারপাস টানেলটা যে করলেন, ওটার কস্ট বেনিফিট অ্যানালিসিস কই? কতগুলো গাড়ি পাস করবে, কত টাকা আসবে, এটা কত অদূর ভবিষ্যতের জন্য বানানো হচ্ছিল? আপনার কাছে এক্সচেকারের কাছে কি এত বাড়তি টাকা ছিল যে এইগুলা বানায় রেখে দিচ্ছেন চায়নার মতো, যে ভবিষ্যতে কাজে লাগবে? আপনার তো এখন হ্যান্ড টু মাউথ, যেটা এখন রিকোয়ারমেন্ট সেটাই করবেন। তো আপনার ওই লোকগুলো যদি অ্যাকাউন্টেবল না হয়, এয়ারপোর্ট বানায় ফালায় রাখছেন আপনার খুশি, এরপরে আপনি প্লেন কিনে ফালায় রাখবেন, রুট নাই। তো আপনি আমাকে প্লেন কেনার সময় বলেন যে প্লেনের টিকিটের দাম কত হবে থাইল্যান্ডে, ইন্ডিয়া দিচ্ছে এত, আমি দিব এত, তাইলে আমরা জনগণ জানবো। আপনি বাজেট করে ফেলতেছেন, হাসপাতাল করবেন, কি হাসপাতাল করবেন, কিসের হাসপাতাল, কোন টাইপের, এটা হার্ট নাকি জেনারেল, কিছু আমরা জানি না। আপনি স্পেসিফিকভাবে প্রজেক্ট নিয়ে এসে পাশ করে নেন, আমাদের জনগণের টাকা, আমরা যারা ট্যাক্স দিই উইল বি ভেরি হ্যাপি। কিন্তু আপনি এরকম ওপেন এন্ডেড রেখে দিবেন, তারপরে দেখবেন বাজেটের বাইরেও প্রজেক্ট হচ্ছে। এটা হবে, কিছু করার থাকে না, হইতে হয়। তো অনেক সময় আন্তর্জাতিক প্রেশারও থাকতে পারে, অনেক সময় আপনার অসৎ উদ্দেশ্যের কারণেও অনেক প্রজেক্ট করে থাকেন। রাস্তা দরকার নেই, বানাচ্ছেন কারণ আপনি কমিশন পাবেন, আমরা যেটা বিগত দেখেছি আর কি। তো ওগুলা
ওর বিচার করলে আপনারটা অটোমেটিকলি দাঁড়ায় যাচ্ছে যে আমারও বিচার হবে, কিন্তু আপনি ওর বিচার থেকে বন্ধ রাখছেন। আপনি এখন পর্যন্ত দেখি নাই কাউকে ধরপাকড়া করা হয়েছে, আনলেস সাম পলিটিক্যাল এজেন্ডাস। এক ধরনের আনসার্টেনিটি তো বিশ্বজুড়ে আছে, এই যে বৈশ্বিক অনিশ্চয়তা, এই যে জ্বালানির মূল্যের কথা যেটা ডক্টর মোয়াজ্জেম বললেন, যেটা খুব নিকট ভবিষ্যতে এই সমস্যার সমাধান হচ্ছে এটা, এবং ভূ রাজনৈতিক এক ধরনের উত্তেজনাও আছে। তো এটা অর্থনীতিকে কীভাবে প্রভাবিত করছে, এবং অ্যাজ এ বিজনেস লিডার আপনি কি মনে করেন যে এটা মোকাবেলা করার জন্য এই পরিস্থিতি কী ধরনের? দেখেন, ইট ইজ এন অ্যালাবাই। এটা আপনি সবসময় এই বহির্বিশ্বকে দিয়ে আপনার প্রবলেমকে আপনি ঢেকে ফেলতে চাইবেন। অনেক দেশ কিন্তু এটাকে নিয়ে বাণিজ্য করে ফেলছে, প্রফিটেবল হচ্ছে। আপনার প্রতিটা অয়েল কোম্পানি ইজ অন প্রফিট, রেকর্ড ব্রেক প্রফিট। বিপিসি ডাবল দি প্রফিট করছে। তারপরে আপনার আপনার এখন ইন্ডিয়াতে সংকট, জ্বালানি সংকট, দাম বাড়ছে। এই মুহূর্তে যে পরিমাণ সুতার ডিমান্ড বাংলাদেশে, আমরা কিন্তু আবার দিতে পারছি না, আমরা অর্থায়নও করতে পারছি না। এই যে কোভিডে যে কতগুলো ব্যবসা রিলোকেট হলো আপনার বহির্বিশ্বে, কারণ তারা ফেল করে গেছে, বাংলাদেশ ওয়াজ দি বেস্ট লোকেশন ফর দ্যাম, কিন্তু আমরা অ্যাকোমোডেট করতে পারি নাই। কারণ আমাদের দুটা জিনিসের অভাব, একটা হচ্ছে কারেক্ট টাইমে কারেক্ট ডিসিশন নেওয়া, আর এমনি তো আপনার করাপশন তো আছেই। তো এখন আমি বলছি, আপনি যদি ডিসিশন টিকার মতো নেন, তাহলে কিন্তু আরেকটা খুব খারাপ জিনিস হয়ে যাবে। এই বড় বড় ইন্ডাস্ট্রি, এগুলো আপনার কোনো ছোটোখাটো আপনার লাইট না, যে সুইচ অফ করে দিলাম অন করে দিলাম, এগুলা যে বন্ধ হওয়ার সময় সর্বস্ব নিয়ে বন্ধ হয়, আবার চালু হওয়ার সময় কিন্তু আপনার সর্বস্ব এঙ্গেজ করতে হয়। তো দুটোই আপনার পিঠাপিঠি, কিন্তু আপনি যদি ডিলে করে ফেলেন, ইউ উইল মিস দ্য বাস এগেইন। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আমরা এলডিসি উত্তরণের জন্য সরকার নির্বাচনের পরপরই এসে সময় চেয়েছিল 3 বছর, মনে হচ্ছে সময়টা পাওয়া যায়। সিডিপি ইতিমধ্যেই সমর্থন দিয়েছে। সো বাংলাদেশের প্রস্তুতিটা শুরু হয়েছে কিনা? অবশ্যই এই প্রস্তুতির কথা আমরা গত কয়েক বছর ধরেই বলছি, কিন্তু শেষে এসে দেখা যায় পরীক্ষা পেছানোর মতো সময়টা বাড়ানো। আমার অবস্থানটা আসলে পিছানোর পক্ষে ছিল না। আমি আমার একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার কারণেই আমি আসলে বলি যে কেন পিছিয়ে লাভ নেই। সেটা হলো যে এর আগে বড় বড় যতগুলো সুযোগ আমাদের কাছে এসছে, কোনো সময় আমরা সঠিক সময় আসলে উদ্যোগগুলো আমরা নেইনি। কিন্তু যখনই আমাদের সামনে বড় একটা এরকম একটা বাধা এসছে, বা কোনো একটা আন্তর্জাতিক কোনো একটা এনফোর্সমেন্ট ল বা কিছু এসছে, তখন আমরা সেদিকে গিয়েছি। তার আগে যতই বলা হয়েছে যে হ্যাঁ এটা চেঞ্জ করা হোক, আমরা আসলে করিনি। দুটো উদাহরণ দিলে বুঝবেন। একটি হলো গার্মেন্টস সেক্টরে একসময় চাইল্ড লেবার ছিল। তো চাইল্ড লেবার থেকে সরকার বেরিয়ে আসার জন্য বিভিন্ন রকমের উদ্যোগ, 90-এর দশকের কথা হচ্ছে, এটা কিন্তু সাম্প্রতিক কালের ঘটনা না, কিন্তু বিভিন্ন রকমের উদ্যোগের কথা নিয়ে বলা হচ্ছিল। ইউএনডিপি বিভিন্ন উদ্যোগ নিয়ে এগিয়ে আসছিল, হচ্ছিল না। পরে যেই মার্কিন যুক্তরাষ্ট্রে হারকিন্স বিল আনলো, সাথে সাথে দেখা গেল যে সকল ব্যবসায়ীরা সরকারের সাথে ইউএনডিপির সাথে যৌথ উদ্যোগে নিয়ে গার্মেন্টস থেকে যে চাইল্ড লেবার সরে গেল, চাইল্ড লেবারদেরকে তাদের ফ্যামিলিদেরকে আলাদা সাপোর্ট দেওয়া হলো, যাতে তাদেরকে চাইল্ড লেবার হিসেবে কাজ না করতে হয়, এবং আমরা কিন্তু আস্তে আস্তে সেখান থেকে কমপ্লাই করলাম। ঠিক একইভাবে 2005 সালে যখন আমাদের এমএফএন উঠে গেল, এমএফএন এর আমাদের ইন করলাম এবং কোটা উঠে গেল, তখনও একটা হয়েছিল, বাংলাদেশ বুঝি পারবে না, বাংলাদেশ এ ধরনের সুবিধাগুলো পারবে না। কিন্তু যেই ওটা, এবং সেসব বলে না কোটা দরকার, কোটা না থাকলে হবে না, কিন্তু যেই ওটা ইম্পোজ হলো, সাথে সাথে আমাদের ব্যবসায়ীরা উইদিন 2-3 ইয়ার্সের ভিতরে তারা কিন্তু হিউজ কম্পিটিটিভনেস নিয়ে চলে আসলো। লাস্ট হলো রানা প্লাজা। রানা প্লাজার পরপরই আগে থেকে কিন্তু বলা হচ্ছিল আমাদের কারখানাগুলো দুর্বল, আগুনের ঘটনা ঘটছিল। রানা প্লাজার আগেও কয়েকটা দুর্ঘটনা হয়েছিল, কিন্তু দেখা গেল যে হলো না। ফলে যেই দুর্ঘটনা হলো, আন্তর্জাতিক যেই স্যাংশনগুলো আসা শুরু হলো, অমনি সকলে আবার এগিয়ে আসলো। এখানেও সেই জিনিস আসলে হতো। আমি আসলে চাচ্ছিলাম যে যদি এলডিসি গ্যাসের ঘটনাটা হতো, দেখতেন যে ব্যবসায়ীরা কি সুন্দর কাজ করতে আসে, এবং আমি এখনও ভয় পাচ্ছি যে ওনারা বসে থাকবেন। এবং সরকার যত ধরনের উদ্যোগ নেওয়া দেখবেন, এগুলো সব হচ্ছে সরকারের দিকে উদ্যোগ। এবং ভেরি ইন্টারেস্টিং, যারা বুদ্ধিমান ব্যবসায়ী তারা কিন্তু ইতিমধ্যেই নিচ্ছেন। যেমন ব্যবসায়ীদের সবচেয়ে বড় উদ্যোগ হচ্ছে তার প্রোডাক্টিভিটি এনহ্যান্সমেন্ট করা, কেননা তাকে কস্ট অফ বিজনেস কমাতেই হবে। আদারওয়াইজ আগামীতে ট্যারিফ যদি আগামীতে যদি এই সাপোর্টটা না থাকে, যদি ফুল ট্যারিফ দিয়ে যেতে হয়, তাহলে কস্ট না কমালে তার জন্য কম্পিটিটিভ। অলরেডি বড় ব্যবসায়ী এগুলো করছে, কিন্তু কোনো কিছু জানাবে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত সুবিধাটা নেওয়া যায় তারা নিচ্ছে। কিন্তু এটা যখন, কিন্তু বড় ব্যবসায়ী তো আর বাংলাদেশের ব্যবসা না, ছোট মাঝারি ব্যবসাও আছে, তাদের জন্য তো একটা প্রিপারেশনের বিষয় রয়েছে। সেই জায়গাটাতে তো আসলে তাদেরকে নিয়ে যাও।
এই জায়গাগুলো কিন্তু সরাসরি উদ্যোগগুলো হচ্ছে না। আমি এখনও ভয় পাই যে এই জায়গাটি যে এখন যে কতটুকু সময় দেওয়া হবে জানি না, আমরা বলা হচ্ছে খুব বেশি সময় নাকি দেওয়া হবে না, যতটুকুই যা দেওয়া হোক, যদি ব্যবসায়ীরা যদি না গিয়ে, আমি বলছি এটা কিন্তু সরকারি উদ্যোগ না, সরকার যাই করুক যদি ব্যবসায়ীরা এটার সাথে যুক্ত না হন তাহলে এখান থেকে আসলে ফল পাওয়া টাফ। কিন্তু সরকার হয়তো ডিউটি এগুলো কিছু করবেন, কিন্তু কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তারা ব্যবসায়ীরা তাদের ব্যবসার ব্যয় কমাতে পারছেন, সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণের সুদের হার যতক্ষণ পর্যন্ত না কমছে, ডিউটি এগুলোর ক্ষেত্রে সরকারের ভূমিকা আছে সেটা যখন কমছে, কিন্তু একই সাথে ব্যবসায়ীদের উৎপাদনশীলতা বাড়ানো, ওয়েস্টেজ কমানো, কস্ট অফ বিজনেসের ক্ষেত্রে অন্যান্য যে সমস্ত জিনিসগুলো করা, সেগুলো যদি তারা না আসেন তাহলে কিন্তু কম্পিটিটিভনেসের ক্ষেত্রে আমাদের একটা বড় রকমের চ্যালেঞ্জ সেটা কিন্তু থেকে যাবে। সুতরাং প্রিপারেশনটা শুধু সরকারের না, প্রিপারেশনটা আসলে ব্যবসায়ীদেরও। মিস্টার শওকত আজিজ আছেন। প্রথমত এলডিসি গ্র্যাজুয়েশন, এটা তো একটা মোয়াজ্জেম ভাই জানে, একটা মানে টোটালি আপনার মিথ্যা পরিসংখ্যান ব্যবহার করে করা হয়েছে। আপনার আমাদের যে পরিমাণ অ্যাচিভমেন্ট সেটাকে ইনফ্লেট করে দেখানো হয়েছে। তো এটা হয়তো শেখ হাসিনার কাছে একটা অবসেশনের জায়গা ছিল, বাংলাদেশ বোধহয় মধ্যবিত্ত ইয়াতে চলে যাবে আর কি। তো এটা ওনার একটা অ্যাচিভমেন্ট উনি মনে করতো, কিন্তু এটার সাথে সাথে যে আবার ইকোনমিগতভাবে ওতপ্রোতভাবে জড়িত, কর্মসংস্থান জড়িত, ওনার তো ভাববার বিষয় ছিল যে কোন 8টা 10টা দেশ আমার আগে হয়েছে, সবগুলো ছোটোখাটো আইল্যান্ড ট্যুরিস্ট বেসড, ওদের এখানে কোনো ইম্প্যাক্টই নাই, আমার এখানে যথেষ্ট ইম্প্যাক্ট আছে। তো একটা এক্সপোর্টকে 3বার দেখানো হয়েছে। মনে করেন আমরা বলি না ফাইনাল এক্সপোর্ট, ডিম এক্সপোর্ট, ব্যাক টু ব্যাক অনেকগুলো, এগুলো সবগুলোকে একভাবে করে দেখাইছে যে বোধহয় আমরা মিডল ইনকাম কান্ট্রি হয়ে গেছি। যাক, যা হয়েছে, এখন তো আমাদের বোধহয় এখান থেকে পিছিয়ে হাঁটার কতটুকু জায়গা আছে আমি জানি না, আমরা অ্যাপিল করে রেখেছি। এখানে একটা বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে 40% মিনিমাম ভ্যালু অ্যাড করতে হবে আপনি প্রেফারেন্সিয়াল ডিউটি ফ্রি অ্যাক্সেস পেতে হলে বহির্বিশ্বে, অথবা এক্সপোর্ট কোয়ালিফাই করতে গেলেও আপনাকে 40% মানে 100 টাকার মধ্যে 40 টাকা আমার দেশের মধ্যে ভ্যালু অ্যাড হইতে হবে। কিন্তু ওটার প্রস্তুতি হিসাবে এই কিছুদিন আগে আপনার প্রস্তাব গেল 30% হইলেও নাকি চলবে, বাট দিস ইজ নট এ প্রিপারেশন ফর বাংলাদেশ। মানে বাংলাদেশ এফওসি ফ্রি অফ কস্ট যেটাকে বলা হয়, নাথিং ইজ ফ্রি। তো ফ্রি অফ কস্টে 30% অ্যালাউ করতেছে, তাহলে ইজ দিস এ প্রিপারেশন ফর এলডিসি? আই ডোন্ট থিঙ্ক সো। তো আমাকে তো ওই 40% মাথায় রেখেই প্রস্তুতি নিতে হবে। তো সেই প্রস্তুতিটা আমরা সরকার থেকে দেখতে পাচ্ছি না, বা আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি। তো দিজ আর দি প্রিপারেশনস আই এম টকিং এভরি ডে। আর আপনার যে এই যে প্রণোদনা নিয়ে আসতেছেন, আমার 5টা স্পিনিং মিল আছে সুতার, আমরা প্রোডাকশন করি। তো আমি মিটিং করে আসছি আমরা কি এটা এনটাইটেল করি কিনা, বলে স্যার পাই, আমরা এনটাইটেল করি। তো তখন কেমনে কী করবা, আমাকে যখন জিজ্ঞেস করলো তখন আমি বললাম যে আমি তো এটা দিলেও নেব না। বলে হ্যাঁ আমরা এটা নিতে পারবো না কারণ এখন প্রযুক্তি অনেক অ্যাডভান্সড। আমার মেশিনারিটা 20 বছর আগে, আমার ওই মেশিন যে পরিমাণ সুতা দিত এখন ডাবল দেয় নতুন মেশিনে। তো আমি টাকাটা দিচ্ছে বলে নিয়ে আমার জন্য এটা তো বুমেরাং হবে, সরকারও টাকা ফেরত পাবে না, আমি পাবো না। আমার দরকার ক্যাপিটাল মেশিনারি। আমার অ্যাডভান্টেজেস পজিশনগুলো কি আছে? 20 বছর আগে জমির যে দাম ছিল এখন 20 গুণ বেশি, ফ্যাক্টরি বিলিংটা দাঁড়ায় আছে, প্রযুক্তি আমার মুখস্থ বা নো হাও বা ব্যবসাটা আমি মুখস্থ করলাম, গ্যাস আছে, বিদ্যুৎও আছে, আমি জাস্ট মেশিনটা চেঞ্জ করব, আর কিছু এডিশনাল ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে। 20 বছর আগে তুমি আমাকে মাটি কাটা থেকে স্টার্ট করে সব বিশ্বাস করলা, এখন 20 বছর পরে আমার সম্পত্তি এত বড় হয়ে গেছে, অল্প একটু বিশ্বাস করতে কি এত ভয়? তো এই জায়গাগুলোতে যাতে এই যে নতুন স্যাংশন বলছে আদৌ দেওয়া হবে কিনা জানি না, এগুলো হয়তো সান্ত্বনা ঘোষণা কিনা জানি না, কারণ আগেও অনেক ঘোষণা শুনছি, কোনোটাই পাইনি আমরা। যদি দেয় এটাকে একটা নিয়মের মধ্যে দিতে হবে, আদারওয়াইজ এটাও নষ্ট হবে। আমি একটু যদি অ্যাড করি, আসলে সেই জায়গাটায় এই সমস্ত ক্ষেত্রে ভারতের উদাহরণটা বেশি নেওয়া যায়। সেটা হলো ভারতে এই ধরনের উদ্যোগগুলো ঢালাওভাবে না দিয়ে খুব প্রোডাক্ট স্পেসিফিক বা মানে অপারেশন স্পেসিফিক, যেমন মেশিনারি চেঞ্জ করা, যেমন আপনি মেশিন চেঞ্জ করবেন, মেশিনের অ্যাগেনস্টে এলসি বা এই সমস্ত জিনিস জমা দেবেন, এবং সেই অনুযায়ী যে রিপ্লেস করার জন্য যেটা বলছে যে বেশ 20 বছরের পুরনো মেশিন এখন স্পিনিং এত ফাস্ট হয়ে গেছে যেটা দ্বিগুণ আসলে পাওয়া যায়। টাফটা বলেন আপনি, টাফটা এক্সপ্লেইন করেন, টাফ টেকনোলজিক্যাল। হ্যাঁ, এবং হ্যাঁ ওই যে ভারতের যে টেকনোলজি আপগ্রেডেশন ফান্ড যেটা রয়েছে সেটাতে একটা হচ্ছে যেটা হচ্ছে মেশিনারি চেঞ্জ করার জন্য
দেওয়া হয়। দ্বিতীয় দেওয়া হচ্ছে বিদ্যুৎ বিলের উপরে তারা দিচ্ছে, কি বলে ওটা, প্রণোদনা দিচ্ছে যে একটা পরিমাণ বিদ্যুৎ বিল আপনাকে দিতে হবে না। রপ্তানি, ওই যেটা আগেই বলেছেন, রপ্তানি পর্যায়ে আপনাকে কিছু দেবে না, কিন্তু আপনাকে দিচ্ছে বিনিয়োগ পর্যায়ে, ইনভেস্টমেন্ট। হ্যাঁ, জমি দিচ্ছে ফ্রি। ওদের জন্য হয়তো সম্ভব, আমাদের জন্য ডিফিকাল্ট, কিন্তু ওরা জমি ফ্রি দিচ্ছে। আবার মেশিনারিজের জন্য ওরা এই সুবিধাগুলো দিচ্ছে, বিদ্যুৎ বিলের উপরে তারা সেই সুবিধা দিচ্ছে, এমনকি কর অবকাশেরও ধরনের বিভিন্ন রকমের সুবিধা তারা দিয়ে রেখেছে। মোট কথা, এদিকে যে ইনসেন্টিভটা আপনি হারাচ্ছেন, ওই একই বা ইকুইভ্যালেন্ট বা কোনো কোনো ক্ষেত্রে বেশি পরিমাণ ইনসেন্টিভ আপনাকে প্রোডাকশন বা ইনভেস্টমেন্ট স্টেজে দিচ্ছে। সুতরাং ওই ধরনের একটা রিস্ট্রাকচারিং দরকার আমাদের ইনভেস্টমেন্ট ইনসেন্টিভ স্ট্রাকচারের ভিতরে, যাতে আমাদের ইন্ডাস্ট্রিগুলো আরও এক্সপ্যান্ড করতে পারে বা গ্রো করতে পারে, সেরকম একটা জায়গায় আমাদের যাওয়া দরকার। আমি একটু আলোচনার শেষের দিকে আমরা চলে এসেছি যে আপনার বিবেচনা, এক্সপিরিয়েন্স থেকে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় শক্তি কী এবং সবচেয়ে বড় দুর্বলতা কী? আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের জনগণ। এখন এটাকে সরকার বোঝা মনে করছে, এটা আমাদের কারণও আছে বোঝা মনে করার। আমরা তাদেরকে তৈরি করতে ব্যর্থ হয়েছি। জনশক্তি এখন দেখা যাচ্ছে যে বহির্বিশ্বে একটা সিরিয়াস ডিমান্ড। শুধু তা না, আমরা যে লোকটাকে পাঠাই, আপনি সে পায় 300 রিঙ্গিত মাসে, আর ইন্ডিয়া যে পাঠাচ্ছে একই বিল্ডিংয়ে সে কাজ করে, সে পায় 3000। সে স্যুট পরে থাকে, গাড়ির দরজা খুলে দেয়, 2-4টা ইংরেজি শব্দ সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে, আর আমারটা মানুষ দেখলে ভয় পালায় যায়, সে মাটি কাটা শিখছে। তো এই জায়গায় আমাদের কাজ করার সুযোগ আছে। আমাদের এডুকেশন সেক্টরে আমি মনে করি উই আর ল্যাকিং ভেরি মাচ। আমাদের যে যে প্রাইভেট ইউনিভার্সিটি আর কিছু সরকারি ভালো ইউনিভার্সিটি ছাড়া যে তৈরি করছি এই ফ্লিট, এরা বহির্বিশ্বে অন্যদের সাথে কম্পিট করতে পারছে না। সেখানে তাদের তৈরি করার একটা ব্যাপার আছে, বাট এগুলো সবই হচ্ছে লং টার্ম। এখন আপনাকে বাঁচতে হলে এই বাজেটকে কেন্দ্র করে নতুন সরকার যেটা করতে হবে, সেটাই আজকে আমাদের প্রায়োরিটি আমি মনে করি। এগুলো হচ্ছে অল লং টার্ম পলিসিস। এই মুহূর্তে আমি মনে করি ইউ হ্যাভ টু ইনজেক্ট ফান্ড, আর আপনি বহির্বিশ্ব থেকে টাকা আনতেই হবে। আপনার হাতে যে টাকা আছে সেটাও যদি আপনি এক্সস্ট করে ফেলেন, তাহলে তো আপনার এক্সিস্টিং ক্যাশ ফ্লো আপনি থামাই দিচ্ছেন। যেটা বাস্কেটে আছে, যেটা আয়ের উৎস, আমার যে 5টা ফ্যাক্টরি, এখান থেকে প্রায় 8-10 কোটি বা 15 কোটি টাকা টার্নওভার ট্যাক্স চোখ বন্ধ করে সরকার পেয়ে যাচ্ছে। এটা তো সে পাবে না আগামী বছর, আজাদ সাহেবেরটাও পাবে না। তো সিমিলারলি অনেক জায়গায় পাবে না। যেটা আপনি টার্গেট ঘাটতি বলছেন, রিয়েল ঘাটতি ইজ কালেকশন ঘাটতিতেও ঘাটতি হবে। তো দুটাকে অ্যাড করলে আমি তো মনে করি 3 লক্ষ কোটি টাকার ঘাটতিতে আছে না। ডক্টর মোয়াজ্জেম, যদি আমি আগামী 1 বছরের অর্থনীতির ক্ষেত্রে 3টে পদক্ষেপ আপনি নিতে বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা একটা ইতিবাচক পরিবর্তন অর্থনীতিতে আনবে, কি সেই 3টে পদক্ষেপ? মনে হয় যে প্রথম যেটি বলতে চাই সেটা হলো যে খুব বড় বিনিয়োগ দরকার নেই, কিন্তু সে কাজটি করাটা খুব কঠিন। সেটা হলো ব্যবসা সহায়ক আসলে বিনিয়োগ পরিবেশ, এবং সেটা বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ব্যুরোক্রেসিকে আরও বেশি ব্যবসা বান্ধব করা। এটা খুব কঠিন কাজ, যদি এটা এক বছরে এটা হওয়া না, কিন্তু সেই রকম একটা ইন্টেনশন বা উদ্যোগ আমরা আরও বেশি দেখতে চাই। অন্তর্বর্তী সময় কিছু কিছু জিনিস দেখছিলাম, বিডাকে আরও বেশি ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত করা, কিছুটা করা। সুতরাং সেই জায়গাটিকে দেখা যে ব্যবসার ক্ষেত্রে ব্যয় কমিয়ে আনা যায় কিনা। দেখুন, বাংলাদেশে একজন ব্যবসায়ী ব্যাংক ঋণ নিচ্ছেন, ওনারা হয়তো সিঙ্গেল ডিজিটে পান, 9, 10, 8, 7, 8, 9, 10, কিন্তু স্মল এসএমইগুলো 13, 14, 15 থেকে 20, 21, 27% পর্যন্ত তাদেরকে ঋণ সুদ দিতে হয়। অথচ এই একই ব্যবসায়ী যখন ভারতে গিয়ে ব্যবসা করছেন অথবা ভিয়েতনামে ব্যবসা করছেন, তার ব্যবসার সুদের হার 3.5%, 5%, 6%। কী পরিমাণ আপনি এখানে একটা অ্যাডভান্টেজ তিনি পেয়ে যাচ্ছেন সেটা দেখেন। এখানে ইনফ্লেশনের পার্থক্য দেখেন কত, এখানে ভারতে কত পার্থক্য দেখে। এখানে আমাকে কস্ট অফ এই যে বিভিন্ন ধরনের করাপশনের জন্য যে পরিমাণ তাদেরকে ব্যয় করতে হয়, অথচ ভারতের ক্ষেত্রে বা অন্য দেশের ক্ষেত্রে এতটা হয়তো ব্যয় প্রয়োজন হয় না। সুতরাং ব্যবসার জন্য যে সহায়ক যে জিনিসগুলো, অর্থাৎ লাইসেন্সিং, রেজিস্ট্রেশন, রিনিউয়াল, এই জিনিসগুলোকে ডিজিটালাইজ করে দেওয়া, এই জিনিসগুলো যাতে ধর্ণা না দিতে হয়, এগুলোকে লং টার্মে যাতে এগুলো লাইসেন্স রেজিস্ট্রেশন দেয়, 1 বছর মেয়াদি যাতে না হয়। দ্বিতীয়ত হচ্ছে ট্যাক্স সিস্টেমটাকে পুরোপুরি ডিজিটালি নিয়ে আসা। এই যে ফেস টু ফেস এক ধরনের করা, ইন্ডিয়ার কর্মকর্তাদের সাথে দেখা করার কালচারটাই এখন পর্যন্ত আমরা বন্ধ করতে পারছি না, এবং এটার পিছনে একেবারেই একটা স্বার্থ রয়েছে, সেটাও আমরা উপলব্ধি করি। সুতরাং ওরকম একটা ডিজিটাল সিস্টেমে কিভাবে যাওয়া যায়, এবং আরেকটা আমার কাছে মনে হয় যে এক ধরনের ইন্টিগ্রেটেড একটা ফাইন্যান্সিয়াল সিস্টেমে যাওয়া যায় কিনা,
যাতে করে এই যে যেটা ক্যাশলেস সোসাইটির যে ধারণাটা আসছে আস্তে আস্তে এমনি আসবে, আমাদের এখানে বাড়বে, এটা সেরকম সিস্টেমগুলোকে আগামীতে কাজ করা যায় কিনা। মোট কথা সরকারের একটা বড় জায়গা হওয়া উচিত হচ্ছে ব্যবসাকে কেন্দ্র করে। সুতরাং এই সরকার ওই জায়গাটা যদি টাচ করে সেটা একটা বড় জায়গা। দ্বিতীয় যে জায়গাটা বলছি, এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি, দারিদ্র বা নিম্ন আয়ের মানুষ, বেকারত্ব এবং ক্ষুদ্র ব্যবসায় যেগুলো বন্ধ হয়ে গেছে, এই পরিস্থিতিটা বেশ ভয়ানক। কিন্তু এদের আসলে রাজনৈতিক ভয়েস নেই, পলিটিক্যাল ভয়েস কম। সুতরাং সেই জায়গাটার ক্ষেত্রে সরকারের যেন বিশেষ নজর থাকে, এসএমই যারা কাজ হারাচ্ছেন বা তাদের যত সামাজিক নিরাপত্তার জায়গাগুলোর দিকে সরকার যেন নজর দেন। অনেকগুলো কার্ডের কথা শুনতে ভালো লাগে, কিন্তু এগুলো যেন আদতেই যেন উপকারভোগীদের হাতে যায় এবং সেখানে যেন আদতেই কাজ হয়, সেটা যেন এখানে কাজ করে। আর লাস্ট বলতে চাই সেটা হলো একটা ফাংশনাল পার্লামেন্ট দেখতে চাই। অর্থাৎ পার্লামেন্টে বিরোধী দল এদের একটা বড় দায়িত্ব আছে সরকারকে অ্যাকাউন্টেবল রাখা। এই কাজটা আগে আমরা কখনোই দেখি নাই, কারণ আমার আগে অতীত সরকারের সাথেও পার্লামেন্টে কাজ করার অভিজ্ঞতা হয়েছে, এবারেরও হয়েছে। আমার কাছে মনে হয়েছে এবার একটা সুযোগ রয়েছে এই সরকারের এবং বিরোধী দলের কিভাবে অ্যাকাউন্টেবল করা যায়। শুনছি যে তারা নাকি ছায়া মন্ত্রিসভা গঠন করেছেন বিরোধী দলের পক্ষ, ইতিবাচক দিক। সুতরাং তারা যাতে ছায়া মন্ত্রিসভা হিসেবে ওই মন্ত্রণালয়গুলোকে তারা যাতে অ্যাকাউন্টেবল করেন। সংসদে যে স্থায়ী কমিটিগুলো রয়েছে সেখানে যাতে তারা জোরালোভাবে মন্ত্রীদেরকে সেখানে যাতে অ্যাকাউন্টেবল করার এবং সংশ্লিষ্ট খাতের বিভিন্ন ধরনের বিনিয়োগ বা ব্যবসা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো নিয়ে তারা যাতে আলাপ করেন। সুতরাং একটা হচ্ছে ইনস্টিটিউশনাল জায়গায় কাজ করা, আরেকটা হচ্ছে দরিদ্র মানুষের জন্য কাজ করা, এবং আরেকটা হচ্ছে ব্যবসায়ীদের জন্য কাজ করা। মিস্টার শওকত আজিজ রাসেল। আমি তো দ্বিমত হওয়ার কোনো সুযোগ নাই, আমি একমতই আছি। কারণ আপনি যদি প্রতিপক্ষ না থাকে আর আপনি যদি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমকে আপনি যদি অ্যাবজর্ভ করতে না পারেন, আপনি কখনো শুধরাবেনও না, ভালো কাজও করতে পারবেন না। তো এই সরকার এখন পর্যন্ত অনেক দে হ্যাভ বিন ভেরি টলারেন্ট। আমি যতটুকু দেখতে পেরেছি অনেক ধৈর্য নিয়ে কাজ করছে এবং অ্যাকোমোডেট করছে, মানুষের কথা শুনছে। তো ওনাদেরও কিছু লিমিটেশন আছে, এটাও জাতিকে ওনারা কমিউনিকেট করতে ফেল করছে, যার কারণে জাতি খেপে যাচ্ছে, সাধারণ মানুষ খেপে যাচ্ছে। আপনি জাপানে যখন দুর্যোগ হয়, জাপানিজরা কিন্তু সরকারকে সহযোগিতা করেছে, তারা একবেলাও খেয়েছে। কিন্তু আমরা জনগণের সাথে বোধহয় আমাদের রিপ্রেজেন্টেশনটা স্থাপন করা যাচ্ছে, হ্যাঁ, আমরা বোধহয় একটু যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বা আমরা বোধহয় সত্যি কথাটা বলতে ভয় পাই। এই যে তেলে যে সংকট হবে, আপনি বললে অসুবিধা কী ছিল, হতে পারে কিছুদিন জন্য হবে, একটা পর্যায়ে বললো না 200 টাকা হোক আমার লিটার, কিছু আসে যায় না, আমাকে তো চলতে হবে। তো আমরা কেন বলবো যে হ্যাঁ দাম বাড়বে না? সব জিনিস একটু রিপেয়ার করে এসে আমি মনে হয় ইট ইজ পসিবল। বাট আপনি তিনটে মানে পদক্ষেপের কথা কি বলবেন 1 বছরের জন্য? পুরো একটা গতিশীল অর্থনীতি যদি করতে হয়, খুব বেশি না, 4টের দরকার নেই, আমি 3টে। আপনার প্রথম টু স্টার্ট উইথ আপনাকে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন আনতেই হবে। আপনি আমাদেরকে দ্রব্যমূল্য দাম একটা সহনীয় পর্যায়ে রাখতে হবে। কারণ কি, আমার শ্রমিকই তো আলটিমেটলি ওটার বক্তব্য কি, আমি তো মিলিয়ে চালাতে পারবো না। আর আপনি আমার ইউটিলিটি প্রাইস যেগুলো আছে, আপনি এইগুলাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসেন। আপনি অতীতে কী করেছেন, আপনি এই 1 টাকার জিনিস 10 টাকায় বেচছেন, আপনার পাওয়ার প্ল্যান্ট কি রেটে প্রোডাকশন করছেন আমি জানি না, কিন্তু আপনাকে এগুলো একটা সহনীয় পর্যায়ে রাখতে হবে। এই কয়েকটা জিনিস যদি লক্ষ্য করেন, খেয়াল রাখেন, তাহলে আমার মনে হয় প্রথম বছরটা পার করা যাবে। তারপরে কি আপনি অদূর ভবিষ্যতে জাতিকে কত বড় করবেন, শিক্ষিত করবেন, ওগুলো আপনি অ্যাড্রেস করতে পারবেন। আর কোনো বার্তা নীতি নির্ধারকদের জন্য বা নাগরিকদের জন্য? হ্যাঁ, বাজেটটা হোক, তারপরে আবার এসে কথা বলবো। জি, ডক্টর খন্দকার গোলাম মহসিন। আমরা আশা করছি যে বাজেটে, যেহেতু বাজেট কেবল উপস্থাপন হতে যাচ্ছে, সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ সময়, সকলেই তাকিয়ে আছেন এদিকে। এই সরকারের জন্য টেস্ট কেসও হবে এই নতুন বছরের বাজেটটি। কীরকম বাজেট দেন এবং সেটা বাস্তবায়ন করতে পারেন কিনা। এখন পর্যন্ত আসলে ইঙ্গিতটি হচ্ছে যে ধরনের সনাতনী বাজেট কাঠামো, সেটির ভিতর থেকে তারা কিছুটা নতুনত্ব আনার চেষ্টা করছেন। কিন্তু আমাদের মনে হয় যে একটা নতুন ধরনের বাজেট কাঠামো বা বাজেট দেয়া এবং সেটা বাস্তবায়নের মতো একটা চেষ্টা থাকা উচিত। আমরা দেখতে চাই যে মাননীয় অর্থমন্ত্রী বাজেট ঘোষণায় কী দেন এবং পরবর্তীকালে আগামী 1 বছর জুড়ে মন্ত্রণালয়গুলো সেটা কিভাবে নিজেদের দক্ষতা দিয়ে সেই বাজেটটি বাস্তবায়ন করেন। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার শওকত আজিজ রাসেল এবং ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, অসংখ্য ধন্যবাদ আলোচনা করার জন্য। দর্শক, আজ
2026-2027 অর্থ বছরের বাজেট জাতীয় সংসদে উত্থাপিত হবে। আমার অতিথিরা আলোচনা করেছেন, বাজেট যেটা হবার সেটা হয়ে গেছে, কিন্তু এখনও সুযোগ আছে, কারণ শেষ পর্যন্ত 30 জুন যখন বাজেটটা সংসদে পাশ হবে তখন পর্যন্ত সংযোজন বিযোজনের নানা সুযোগ রয়েছে। মূল কথা, বাজেটটা যেন স্বস্তির হয়, সাধারণ মানুষ যেন স্বস্তিতে থাকতে পারে, তার আয়ের সঙ্গে ব্যয়টা যেন মেলাতে পারে, এখানে যেন কোনো বড় গ্যাপ তৈরি না হয়। এবং সরকার জনপ্রিয়তা চায়, যে কোনো পলিটিক্যাল সরকারই চায়। এখানে আমার অতিথিরা বলছেন যে তার এই জনপ্রিয়তার জন্য বেসরকারি খাতকে যথেষ্ট পরিমাণে উদ্যমী উদ্যোগী করতে যে সব প্রণোদনা দেওয়া দরকার সেটা দিতে হবে, এবং এই জনপ্রিয়তাটার মূল চাবিকাঠিটা আসলে তাদের হাতেই। এবং কর্মসংস্থানের কথা বলেছেন, সরকারের অঙ্গীকারও, যে সময়ের মধ্যে যে কর্মসংস্থানের কথা বলেছেন কীভাবে করবেন সেটা একটা বড় প্রশ্ন, কিন্তু এটা নির্ভর করে আসলে বিনিয়োগের উপর, দেশীয় বিনিয়োগ, বৈদেশিক বিনিয়োগ সব কিছুর উপরে। এবং এই বাজেট বড় আকারের সেটা নিয়েও কথা হয়েছে। মূল প্রশ্ন গত কয়েক মাস ধরে, কি কয়েক বছর ধরেই বলা যেতে পারে, যে অর্থটা আসবে কোত্থেকে আসলে। রাজস্ব আহরণ নিয়ে এবং তার ক্যাপাসিটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কোয়ালিটি নিয়েও আলোচনা হয়েছে। এই অর্থ আসবে কোত্থেকে, অর্থের উৎসটা ঠিক করতে হবে দেশের ভেতরে এবং বাইরে থেকে, সেই পরামর্শ ওনারা দিয়েছেন। এবং সব মিলিয়ে যেটা মূল কথা সেটা হচ্ছে যে আমাদের অনেক ক্ষেত্রে আসলে পলিসি রিফর্ম দরকার, এবং আমাদের উদ্যোক্তারাও মূলত যে সাপোর্টটা চায় সেটা হচ্ছে পলিসি সাপোর্ট। তো আমরা আশা করব যে বাজেটে তার একটা প্রতিফলন থাকবে, এবং না থাকলেও ভবিষ্যতে এবং জনগণের সঙ্গে এবং স্টেক হোল্ডারদের সঙ্গে সরকারের একটা সার্বক্ষণিক এনগেজমেন্টের প্রয়োজনীয়তা আছে, সেটাও অনেক সময় আমরা অনুপস্থিত দেখতে পাই। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।